হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আজকে আমি চলে এসেছি আপনাদের সাথে আলোচনা করার জন্য সিভিক্সের 48 থেকে 100 পর্যন্ত কোশ্চেন্সগুলো নিয়ে। আর আমি আমার প্রথম ভিডিওতে সিভিক্সের 1 থেকে 47 পর্যন্ত কোশ্চেন্সগুলো আলোচনা করেছি। আপনারা যদি আমার প্রথম ভিডিওটি মিস করে থাকেন, ডেসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার জন্য আমি আমার প্রথম ভিডিওটির লিঙ্ক দিয়ে দিচ্ছি, দেখে নেবেন। চলুন ভিউয়ার্স, দেখে নেওয়া যাক সিভিক্সের 48 থেকে 100 পর্যন্ত কোশ্চেন্সগুলো। কোশ্চেন্স নাম্বার 48 থেকে 57 পর্যন্ত নাগরিকের অধিকার এবং দায়িত্ব নিয়ে আলোচনা করা হয়েছে। এখন আমি আপনাদের সাথে কোশ্চেন্স 48 আলোচনা করব। কোশ্চেন্স 48-এ বলা হয়েছে, দেয়ার আর 4 amendments to the constitution about who can vote to describe one of them. এর বাংলা অর্থ হচ্ছে, সংবিধানে 4টি সংশোধনীর মাধ্যমে কারা ভোট দিতে পারবে সেই বিষয়টি আলোচনা করা হয়েছে, এবং কারা ভোট দিতে পারবে সেই 4টি বিষয় থেকে যে কোনো একটি বর্ণনা করতে আপনাকে এই কোশ্চেন্সটিতে বলা হয়েছে। আমি এখন সেই 4টি সংশোধনী আপনাদের সাথে আলোচনা করব, কারা কারা ভোট দিতে পারবে। নাম্বার 1-এ বলা হয়েছে, সিটিজেন্স 18 and older can vote. আপনি যদি নাগরিক হয়ে থাকেন, আপনি 18 বছর বা তার ঊর্ধ্বে হলে আপনি ভোট দিতে পারবেন। এবং নাম্বার 2-তে বলা হয়েছে, ইউ ডু নট হ্যাভ টু পে ফর ভোট। আপনাকে কোনো কিছু প্রদান করতে হবে না বা অর্থ পে করতে হবে না ভোট দেওয়ার জন্য। নাম্বার 3-তে বলা হয়েছে, এনি সিটিজেন ক্যান ভোট। যে কোনো নাগরিক ভোট দিতে পারবে। আর সর্বশেষ পয়েন্টে বলা হয়েছে, এ মেল সিটিজেন অফ এনি রেস ক্যান ভোট। এর বাংলা অর্থ হচ্ছে, একজন পুরুষ নাগরিক সে যে কোনো গোত্রের বা রেসের হলে সে ভোট দিতে পারবে। কোশ্চেন্স নাম্বার 49, হোয়াট ইজ ওয়ান রেসপন্সিবিলিটি দ্যাট ইজ অনলি ফর ইউনাইটেড স্টেটস সিটিজেন। এই কোশ্চেন্সটা বলা হয়েছে, যারা আপনারা যুক্তরাষ্ট্রের নাগরিক তাদেরকে অবশ্যই দায়িত্ব পালন করতে হবে কিছু, আর সেই দায়িত্বটি কি সেটা জানতে চাওয়া হয়েছে। আপনি যদি যুক্তরাষ্ট্রের নাগরিক হন, তাহলে আপনাকে 2টি দায়িত্ব পালন করতে হবে। এখানে যে কোনো একটি জানতে চাওয়া হয়েছে। তার প্রথমটি হচ্ছে সার্ভ অন এ জুরি। এখানে বলা হয়েছে যে আপনাকে জুরি বোর্ডের যদি কোনো ধরনের সাহায্য একজন নাগরিকের কাছে দরকার হয়, তাহলে যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে আপনার দায়িত্ব হচ্ছে জুরিকে সার্ভ করা বা জুরিকে সাহায্য করা। আর সেকেন্ড পয়েন্টে বলা হয়েছে ভোট। আপনি যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে আপনার দায়িত্ব হচ্ছে ভোট দেওয়ার। আপনাকে অবশ্যই ভোট দিতে হবে যদি আপনি যুক্তরাষ্ট্রের নাগরিক হয়ে থাকেন। তাহলে এই কোশ্চেন্সটির উত্তর আমরা 2টি পেলাম। একটি হচ্ছে সার্ভ অন এ জুরি, জুরির কোনো ধরনের সাহায্য দরকার হলে আমরা জুরিকে সাহায্য করব সার্ভ অন এ জুরি অ্যাজ এ নাগরিক হিসেবে। আর সেকেন্ড পয়েন্টে বলা হয়েছে আমরা ভোট দিব অ্যাজ এ ইউনাইটেড স্টেটসের নাগরিক হিসেবে। কোশ্চেন্স নাম্বার 50, হোয়াট আর 2 রাইটস অনলি ফর ইউনাইটেড স্টেটস সিটিজেন্স। এখানে জানতে চাওয়া হয়েছে 2টি অধিকার কি যেটা শুধুমাত্র ইউনাইটেড স্টেটসের নাগরিকের আছে। এর উত্তর হচ্ছে, অ্যাপ্লাই ফর এ ফেডারেল জব। একজন ইউনাইটেড স্টেটসের নাগরিক সে যে কোনো ফেডারেল জবে অ্যাপ্লাই করতে পারবে বা আবেদন করতে পারবে। নাম্বার 2-তে বলা হয়েছে, ইউনাইটেড স্টেটসের নাগরিক হিসেবে তার অধিকার আছে ভোট দেওয়ার, সে ভোট দিতে পারবে। এবং নাম্বার 3-তে বলা হয়েছে, রান ফর অফিস। এর বাংলা অর্থ হচ্ছে, ইউনাইটেড স্টেটসের নাগরিক হিসেবে সে একটি অফিস পরিচালনা বা রান করতে পারবে। এবং সর্বশেষে বলা হয়েছে, ক্যারি এ ইউএস পাসপোর্ট। আপনি যদি ইউনাইটেড স্টেটসের নাগরিক হয়ে থাকেন, তাহলে এটা আপনার অধিকার এবং এটা আপনার একটি রাইটস। আপনি ইউনাইটেড স্টেটসের পাসপোর্টটি বহন করতে পারবেন বা ক্যারি করতে পারবেন। কোশ্চেন্স নাম্বার 51, হোয়াট আর 2 রাইটস অফ এভরিওয়ান লিভিং ইন দ্য ইউনাইটেড স্টেটস। এখানে জানতে চাওয়া হয়েছে ইউনাইটেড স্টেটসে বসবাসকারী প্রত্যেক নাগরিকের 2টি অধিকারের কথা। নাম্বার 1, ফ্রিডম অফ এক্সপ্রেশন, মত প্রকাশের স্বাধীনতা। নাম্বার 2, ফ্রিডম অফ
স্পিচ বাক্যের স্বাধীনতা। নাম্বার 3 ফ্রিডম অফ অ্যাসেম্বলি, এর বাংলা অর্থ হচ্ছে সমাবেশ করার স্বাধীনতা। আপনি ইউনাইটেড স্টেটসে বসবাসকারী একজন নাগরিক হিসেবে আপনি যে কোনো সমাবেশ বা মিটিং করতে পারবেন, এটি আপনার একটি অধিকার। নাম্বার 4-এ বলা হয়েছে ফ্রিডম অফ ওরশিপ, এর বাংলা অর্থ হচ্ছে পুজো করার স্বাধীনতা। নাম্বার 5-এ বলা হয়েছে দ্য রাইট টু বিয়ার আর্মস, এর বাংলা অর্থ হচ্ছে আপনি অস্ত্র বহন করতে পারবেন, এটা আপনার একটি অধিকার। এই সবগুলো অধিকার থেকে আপনাকে যে কোনো দুটি অধিকারের কথা মনে রাখতে হবে আপনার টেস্টের জন্য। Questions number 52. What do we show royalty to when we say the pledge of allegiance? এই কোশ্চেনটিতে জানতে চাওয়া হয়েছে যখন আমরা শপথ করি তখন আমরা কিসের প্রতি আনুগত্য প্রদর্শন করে থাকি। এর উত্তরে বলা হয়েছে দ্য ইউনাইটেড স্টেটস। যখন শপথ গ্রহণ করা হয়ে থাকে তখন শপথ গ্রহণ করার মাধ্যমে আমরা ইউনাইটেড স্টেটসের প্রতি আনুগত্য প্রদর্শন করে থাকি। এবং নাম্বার 2-তে বলা হয়েছে দ্য ফ্ল্যাগ, এবং আমরা ইউনাইটেড স্টেটসের যে ফ্ল্যাগটি রয়েছে সেই ফ্ল্যাগটিকে আনুগত্য প্রদর্শন করে থাকি শপথ গ্রহণ করার মাধ্যমে। Question number 53. What is one promise you make when you become a United States citizen? এখানে জানতে চাওয়া হয়েছে আপনি যখন নাগরিক হবেন তখন আপনি কিছু প্রমিস বা অঙ্গীকার করে থাকেন ইউনাইটেড স্টেটসের কাছে, আর সেই প্রমিস বা অঙ্গীকার থেকে একটি প্রমিস বা অঙ্গীকার সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। নাম্বার 1-এ বলা হয়েছে গিভ আপ রয়্যালিটি টু আদার কান্ট্রিজ, এর বাংলা অর্থ হচ্ছে অন্য কোনো রাষ্ট্রের প্রতি আপনার যদি আনুগত্য থাকে তাহলে সেটাকে আপনার পরিত্যাগ করতে হবে। নাম্বার 2-তে বলা হয়েছে ডিফেন্ড দ্য কনস্টিটিউশন অ্যান্ড লস অফ দ্য ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড স্টেটসের যে আইন এবং সংবিধান রয়েছে তাকে রক্ষা করতে হবে। নাম্বার 3-তে বলা হয়েছে অবে দ্য লস অফ দ্য ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড স্টেটসের যে আইন আছে তাকে মান্য করতে হবে। নাম্বার 4-এ বলা হয়েছে সার্ভ ইন দ্য ইউএস মিলিটারি, যদি রাষ্ট্রের কোনো ধরনের মিলিটারিতে সাহায্যের দরকার হয় সেক্ষেত্রে আপনি যখন ইউনাইটেড স্টেটসের নাগরিক হবেন আপনাকে অবশ্যই সার্ভ করতে হবে ইউএস মিলিটারিকে। এবং এর পরের পয়েন্টটিতে বলা হয়েছে সার্ভ দ্য নেশন ইফ নিডেড, যদি জাতির কোনো সাহায্য দরকার হয় অ্যাজ এ নাগরিক হিসেবে আপনাকে একটি অঙ্গীকার করতে হবে যে আপনি তাদেরকে সাহায্য করবেন যদি নেশনের কোনো সাহায্যের দরকার হয়ে থাকে। এবং সর্বশেষে যে পয়েন্টের কথা বলা হয়েছে বি রয়্যাল টু দ্য ইউনাইটেড স্টেটস, আপনাকে আনুগত্য থাকতে হবে ইউনাইটেড স্টেটসের প্রতি। আপনি যখন ইউনাইটেড স্টেটসের নাগরিক হবেন তখন আপনি এই সবগুলো বিষয়ে একটি অঙ্গীকার করে থাকবেন যে অ্যাজ এ নাগরিক হিসেবে আপনি এই প্রমিসগুলো পালন করবেন, আর এই প্রমিসগুলো থেকে আপনাকে অবশ্যই যে কোনো একটি মনে রাখতে হবে এই কোশ্চেন্সের অ্যান্সারের জন্য। Questions number 54. How old do citizens have to be to vote for president? এই কোশ্চেনটিতে জানতে চাওয়া হয়েছে কত বছর হলে নাগরিক প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিতে পারবে। এর উত্তর হচ্ছে 18 and older, 18 বছর বা তার ঊর্ধ্বে যে কোনো নাগরিক প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণ বা ভোট দিতে পারবে। Questions number 55. What are two ways that Americans can participate in their democracy? কোন দুটি উপায়ে একজন আমেরিকার নাগরিক তার গণতন্ত্রে অংশগ্রহণ করতে পারে, এখানে সেই জিনিসটি জানতে চাওয়া হয়েছে। এর উত্তরে আছে ভোট দেওয়ার মাধ্যমে একজন নাগরিক তার গণতন্ত্রে অংশগ্রহণ করতে পারে। নাম্বার 2-তে বলা হয়েছে জয়েন এ পলিটিক্যাল পার্টি, যে কোনো একটি রাজনৈতিক দলে অংশগ্রহণ করার মাধ্যমে গণতন্ত্রে অংশগ্রহণ করতে পারে। হেল্প উইথ এ ক্যাম্পেইনে সাহায্য করার মাধ্যমে। জয়েন এ সিভিক গ্রুপ, একটি নাগরিক দলে অংশগ্রহণ করার মাধ্যমে। জয়েন এ কমিউনিটি গ্রুপ, যে কোনো একটি কমিউনিটি গ্রুপে অংশগ্রহণ করার মাধ্যমে। পাবলিকলি সাপোর্ট অর অপোজ অ্যান ইস্যু অর পলিসি, জনসম্মুখে যে কোনো একটি বিষয়কে সমর্থন দিয়ে বা বিরোধিতা করে একজন নাগরিক তার গণতন্ত্রে অংশগ্রহণ করতে পারে।
রান ফর অফিস, একটি অফিস পরিচালনা করার মাধ্যমে। রাইট টু এ নিউজপেপারে লেখার মাধ্যমে একজন নাগরিক তার গণতন্ত্রে অংশগ্রহণ করতে পারে। এই সবগুলো থেকে আপনাদের যে কোনো দুটি উত্তর মেমোরাইজ করতে হবে বা মনে রাখতে হবে এই কোশ্চেন্সটির অ্যান্সার দেওয়ার জন্য। Questions 56. When is the last day you can send in federal income tax forms? ফেডারেল আয়কর ট্যাক্সের যে ফর্মটি রয়েছে সেটি জমা দেওয়ার সর্বশেষ তারিখটি কবে? আর সেই তারিখটি হচ্ছে এপ্রিল 15। এপ্রিলের 15 তারিখের ভিতরে আপনাকে ফেডারেল ইনকাম ট্যাক্সের ফর্মটি জমা দিতে হবে। আর এপ্রিলের 15 তারিখটি হচ্ছে ফেডারেল ইনকাম ট্যাক্স ফর্ম জমা দেওয়ার সর্বশেষ তারিখ। Questions 57. When must all men register for the selective service? এই কোশ্চেনটিতে জানতে চাওয়া হয়েছে কখন সকল পুরুষদের সিলেক্টিভ সার্ভিসের জন্য রেজিস্টার বা নথিভুক্ত করতে হবে। এর উত্তর হচ্ছে অ্যাট এজ 18। 18 বছর বয়সী সকল পুরুষকে তার সিলেক্টিভ সার্ভিসের জন্য রেজিস্টার করতে হবে। বিটুইন 18 অ্যান্ড 26, 18 এবং 26 এর ভিতরে সিলেক্টিভ সার্ভিসের জন্য সকল পুরুষকে অবশ্যই নথিভুক্ত বা রেজিস্টার হতে হবে। Questions 58. What is one reason colonists came to America? কলোনিস্টরা কেন আমেরিকায় এসেছিল তার একটি কারণ জানতে চাওয়া হয়েছে। উত্তর হচ্ছে ফ্রিডম, স্বাধীনতা, পলিটিক্যাল লিবার্টি, রাজনৈতিক স্বাধীনতা, রিলিজিয়াস ফ্রিডম, ধর্মের স্বাধীনতা, প্র্যাকটিস দেয়ার রিলিজিয়ন, তারা তাদের ধর্মের অনুশীলন করতে পারবে, স্কেপ, পারসিকিউশনস, অত্যাচার থেকে মুক্তির জন্য কলোনিস্টরা আমেরিকায় এসেছিল, ইকোনমিক অপরচুনিটি এবং অর্থনৈতিক সুবিধার জন্য কলোনিস্টরা আমেরিকায় এসেছিল। এখানে জানতে চাওয়া হয়েছে যে কোনো একটি কারণ। 59. Who lived in America before the Europeans arrived? কারা আমেরিকায় বসবাস করত ইউরোপিয়ানসরা আসার আগে? এর উত্তর হচ্ছে নেটিভ আমেরিকানস। নেটিভ আমেরিকানসরা ইউরোপিয়ানরা আসার আগেই আমেরিকায় বসবাস করত এবং আমেরিকান ইন্ডিয়ানস যারা ছিল তারা ইউরোপিয়ানরা আসার আগেই আমেরিকায় বসবাস করত। 60. What group of people was taken to America and sold as slaves? এই কোশ্চেনটিতে জানতে চাওয়া হয়েছে কোন গ্রুপ বা দলের মানুষদের আমেরিকায় এনে দাস হিসেবে বিক্রি করা হতো। এর উত্তর হচ্ছে আফ্রিকানস। আফ্রিকান মানুষদেরকে আমেরিকায় এনে দাস হিসেবে আমেরিকার কাছে বিক্রি করা হতো। Questions number 61. Why did the colonists fight the British? এখানে জানতে চাওয়া হয়েছে কেন কলোনিস্টরা ব্রিটিশদের সাথে যুদ্ধ করেছিল। এর উত্তর হচ্ছে বিকজ অফ হাই ট্যাক্সেস, কারণ কলোনিস্টরা ব্রিটিশদেরকে অনেক হাই ট্যাক্স দিচ্ছিল, সেটি একটি কারণ ছিল যুদ্ধ করার। সেকেন্ডলি হচ্ছে বিকজ দ্য ব্রিটিশ আর্মি স্টেড ইন দেয়ার হাউসেস, ব্রিটিশ আর্মিরা কলোনিস্টদের বাড়িগুলোতে অবস্থান করছিল। এবং সর্বশেষে বলা হয়েছে বিকজ দে ডিডন্ট হ্যাভ এনি সেলফ গভর্নমেন্ট, কলোনিস্টদের নিজস্ব কোনো সরকার ব্যবস্থা ছিল না। আর এই তিনটি কারণে কলোনিস্টরা ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। Question 62. Who wrote the Declaration of Independence? এই কোশ্চেনটিতে জানতে চাওয়া হয়েছে স্বাধীনতার ঘোষণাপত্রটি কে লিখেছিল। এর উত্তর হচ্ছে টমাস জেফারসন। টমাস জেফারসন স্বাধীনতার ঘোষণাপত্রটি লিখেছিল। Question 63. When was the Declaration of Independence adopted? এই কোশ্চেনটিতে জানতে চাওয়া হয়েছে ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স স্বাধীনতার ঘোষণাপত্রটি কবে বা কখন গ্রহণ করা হয়েছিল। এর উত্তর হচ্ছে জুলাই 4, 1776। জুলাইয়ের 4 তারিখ 1776 সালে স্বাধীনতার ঘোষণাপত্রটি গ্রহণ করা হয়েছিল। Questions number 64. There were 13 original states, name 3 of them. ইউনাইটেড স্টেটসের প্রথম যে 13টি স্টেট ছিল তার থেকে 3টি স্টেটের নাম জানতে চাওয়া হয়েছে। নাম্বার 1 নিউ হ্যাম্পশায়ার, নাম্বার 2
Massachusetts. Number 3, Rhode Island. Number 4, Connecticut. Number 5, New York. Number 6, New Jersey. Number 7, Pennsylvania. Number 8, Delaware. Number 9, Maryland. Number 10, Virginia. Number 11, North Carolina. Number 12, South Carolina. Number 13, Georgia. হয়ে গেল অরিজিনাল 13টি স্টেটসের নেম। এর থেকে আপনাদের 3টি স্টেটের নাম মনে রাখতে হবে আপনাদের টেস্টের জন্য। কোশ্চেন্স নাম্বার 65, হোয়াট হ্যাপেন্ড অ্যাট দ্য কনস্টিটিউশনাল কনভেনশন। এখানে জানতে চাওয়া হয়েছে কনস্টিটিউশনাল কনভেনশনে কি ঘটেছিল। এর উত্তর হচ্ছে নাম্বার 1, দ্য কনস্টিটিউশন ওয়াজ রিটেন। সংবিধানটি লেখা হয়েছিল কনস্টিটিউশনাল কনভেনশনে। অ্যান্ড নাম্বার 2তে বলা হয়েছে দ্য ফাউন্ডিং ফাদার্স রোট দ্য কনস্টিটিউশন। এর বাংলা অর্থ হচ্ছে সংবিধান প্রণয়নকারী কমিটির সদস্যদের দ্বারা সংবিধানটি লেখা হয়েছিল। When was the constitution written? কখন সংবিধান লেখা হয়েছিল বা কবে সংবিধান লেখা হয়েছিল? 66 নাম্বার কোশ্চেনটিতে তাই জানতে চাওয়া হয়েছে। এর উত্তর হচ্ছে 1787। 1787 সালে ইউনাইটেড স্টেটসের সংবিধানটি লেখা হয়েছিল। Questions number 67. The Federalist paper supported the passage of the US Constitution. Name one of the writers. এই কোশ্চেনটির বাংলা হচ্ছে ইউএস কনস্টিটিউশন লেখার ক্ষেত্রে ফেডারেলিস্ট পেপারগুলো সহায়তা করেছিল। আর ফেডারেলিস্ট পেপার যারা লিখেছে সেই রাইটারদের নামটি জানতে চাওয়া হয়েছে। এর উত্তর হচ্ছে জেমস ম্যাডিসন। নাম্বার 2তে বলা আছে আলেকজান্ডার হ্যামিল্টন। কোশ্চেন্স নাম্বার 68, হোয়াট ইজ ওয়ান থিং বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন ইজ ফেমাস ফর। এখানে জানতে চাওয়া হয়েছে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন কেন বিখ্যাত ছিল তার একটি কারণ। নাম্বার 1, ইউএস ডিপ্লোম্যাট। বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন ছিল ইউএসের ডিপ্লোম্যাট। নাম্বার 2, ওল্ডেস্ট মেম্বার অফ দ্য কনস্টিটিউশনাল কনভেনশন। কনস্টিটিউশনাল কনভেনশনের পুরাতন বা সিনিয়র সদস্য ছিল। নাম্বার 3, ফার্স্ট পোস্টমাস্টার জেনারেল অফ দ্য ইউনাইটেড স্টেটস। ইউনাইটেড স্টেটসের প্রথম পোস্টমাস্টার জেনারেল ছিল। নাম্বার 4, রাইটার অফ পুয়ার রিচার্স আলম্যানেক। এই বইটির রাইটার ছিল এবং সর্বশেষে বলা হয়েছে স্টার্টেড দ্য ফার্স্ট ফ্রি লাইব্রেরিজ। ফ্রি লাইব্রেরিজটা উনিই প্রথম স্টার্ট করেছিল। কোশ্চেন 69, হু ইজ দ্য ফাদার অফ আওয়ার কান্ট্রি। আমাদের রাষ্ট্রের পিতাকে তার নামটি জানতে চাওয়া হয়েছে বা রাষ্ট্র প্রণেতার নামটি জানতে চাওয়া হয়েছে এই কোশ্চেনটিতে। ইউনাইটেড স্টেটসের রাষ্ট্রের প্রণেতার নামটি হচ্ছে জর্জ ওয়াশিংটন। কোশ্চেন 70, হু ওয়াজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট। প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন তার নামটি জানতে চাওয়া হয়েছে। এর উত্তর হচ্ছে জর্জ ওয়াশিংটন। জর্জ ওয়াশিংটন যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি ছিলেন। কোশ্চেন 71, হোয়াট টেরিটরি ডিড দ্য ইউনাইটেড স্টেটস বাই ফ্রম ফ্রান্স ইন 1803। এর বাংলা অর্থ হচ্ছে কোন অঞ্চলটি বা টেরিটরিটি আমেরিকা ফ্রান্স থেকে 1803 সালে ক্রয় করেছিল। আর এর উত্তর হচ্ছে দ্য লুসিয়ানা টেরিটরি। লুসিয়ানা টেরিটরি বা অঞ্চলটি আমেরিকা ফ্রান্স থেকে ক্রয় করেছিল 1803 সালে। কোশ্চেন্স নাম্বার 72, নেম ওয়ান ওয়ার ফাউট বাই দ্য ইউনাইটেড স্টেটস ইন দ্য 1800s। যে কোনো একটি যুদ্ধের নাম জানতে চাওয়া হয়েছে যেটা 1800 সালে যুক্তরাষ্ট্র করেছিল। এর উত্তরে 4টি যুদ্ধের নাম আছে। নাম্বার 1, ওয়ার অফ 1812, 1812 যুদ্ধ। নাম্বার 2, মেক্সিকান আমেরিকান ওয়ার, মেক্সিকান এবং আমেরিকান যুদ্ধ। নাম্বার 3, সিভিল ওয়ার, গৃহযুদ্ধ। স্প্যানিশ আমেরিকান ওয়ার, স্প্যানিশ এবং আমেরিকান যুদ্ধ। এই 4টি নাম থেকে আপনাদের যে কোনো একটি
যুদ্ধের নাম মনে রাখলেই আপনার কোশ্চেনটির অ্যান্সার হয়ে যাচ্ছে। কোশ্চেন 73, নেম দ্য ইউএস ওয়ার বিটুইন দ্য নর্থ অ্যান্ড দ্য সাউথ। এখানে জানতে চাওয়া হয়েছে ইউনাইটেড স্টেটসের উত্তর এবং দক্ষিণ স্টেটগুলোর ভিতরে যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের নাম। এর উত্তর আছে দ্য সিভিল ওয়ার, গৃহযুদ্ধ, এবং নাম্বার 2তে আছে দ্য ওয়ার বিটুইন দ্য স্টেটসগুলোর সাথে যে যুদ্ধ হয়েছিল। কোশ্চেন নাম্বার 74, নেম ওয়ান প্রবলেম দ্যাট লিড টু দ্য সিভিল ওয়ার। এখানে জানতে চাওয়া হয়েছে কি একটি কারণ বা সমস্যার কারণে গৃহযুদ্ধ হয়েছিল তা এই কোশ্চেনটিতে জানতে চাওয়া হয়েছে। এর উত্তরে আছে স্লেভারি, মানে দাসত্বর কারণে বা দাসত্ব প্রথার কারণে সিভিল ওয়ার বা গৃহযুদ্ধ হয়েছিল। নাম্বার 2তে আছে ইকোনমিক রিজনস, এবং অর্থনৈতিক কারণে সিভিল ওয়ার হয়েছিল। এবং সর্বশেষে যে পয়েন্টের কথা বলা হয়েছে সেটি হচ্ছে স্টেটস রাইটস, যে স্টেটগুলো ছিল, যে রাষ্ট্রগুলো ছিল, তাদের অধিকারের জন্য সিভিল ওয়ার হয়েছিল। Question number 75. What was one important thing that Abraham Lincoln did? কি একটি গুরুত্বপূর্ণ বিষয় আব্রাহাম লিঙ্কন করেছিল এই কোশ্চেনটিতে তা জানতে চাওয়া হয়েছে। এর উত্তর হবে ফ্রিড দ্য স্ল্যাভস। এর বাংলা অর্থ হচ্ছে আব্রাহাম লিঙ্কন দাসদের মুক্ত করেছিল। নাম্বার 2, সেভড দ্য ইউনিয়ন। আব্রাহাম লিঙ্কন সে ইউনিয়নকে সংরক্ষণ বা রক্ষা করেছিল। এবং সর্বশেষ পয়েন্টে বলা হয়েছে লিড দ্য ইউনাইটেড স্টেটস ডিউরিং দ্য সিভিল ওয়ার। গৃহযুদ্ধ যেটি হয়েছিল সেখানে আব্রাহাম লিঙ্কন নেতৃত্ব দিয়েছিল ইউনাইটেড স্টেটসকে। কোশ্চেন নাম্বার 76, হোয়াট ডিড দ্য ইমানসিপেশন প্রোক্লেমেশনস ডু? ইমানসিপেশনস প্রোক্লেমেশনসের বাংলা অর্থ হচ্ছে মুক্তির ঘোষণা। আর এই কোশ্চেনটির বাংলা দাঁড়াচ্ছে এরকম, মুক্তির ঘোষণাটি দ্বারা কি হয়েছিল বা কি ছিল মুক্তির ঘোষণাটিতে? এর উত্তরে আছে ফ্রিড দ্য স্ল্যাভস। এর বাংলা অর্থ হচ্ছে স্ল্যাভ বা দাসদের মুক্ত করা হয়েছিল। নাম্বার 2, কনফেডারেসির পক্ষে যারা যুদ্ধ করেছিল এমন দাসদের মুক্ত করেছিল ফ্রিড স্ল্যাভস ইন দ্য কনফেডারেসি। এবং নাম্বার 3তে বলা হয়েছে ফ্রিড স্ল্যাভস ইন দ্য কনফেডারেট স্টেটস। এর বাংলা অর্থ হচ্ছে কনফেডারেট স্টেটস এর দাসদের মুক্ত করা হয়েছিল। এবং সর্বশেষে বলা হয়েছিল এই মুক্তির ঘোষণাটির ফ্রিড স্ল্যাভস ইন মোস্ট সাউদার্ন স্টেটস। বেশিরভাগ দক্ষিণাঞ্চলের রাষ্ট্রগুলোর স্ল্যাভ বা দাসদের মুক্ত করা হয়েছিল। তাহলে এই কোশ্চেনটির পুরো উত্তরটা এই ধরনের দাঁড়াচ্ছে যে ইমানসিপেশন প্রোক্লেমেশনটা ছিল মূলত দাসদের মুক্তির একটি ঘোষণাপত্র। কোশ্চেন নাম্বার 77, এখানে বলা হয়েছে হোয়াট ডিড সুসান বি অ্যান্থনি ডু? এর বাংলা অর্থ হচ্ছে সুসান বি অ্যান্থনি কি করেছিল? এর উত্তর হচ্ছে ফাউট ফর ওমেন্স রাইটস। এর বাংলা অর্থ হচ্ছে যুদ্ধ করেছিল মহিলাদের অধিকারের জন্য। নাম্বার 2তে বলা হয়েছে ফাউট ফর সিভিল রাইটস, নাগরিকদের অধিকারের জন্য যুদ্ধ করেছিল সুসান বি অ্যান্থনি। কোশ্চেন নাম্বার 78, নেম ওয়ান ওয়ার ফাউট বাই দ্য ইউনাইটেড স্টেটস ইন দ্য 1900s। এই কোশ্চেনটিতে জানতে চাওয়া হয়েছে 1900 সালে বা 1900সে যুক্তরাষ্ট্র যুদ্ধ করেছিল এমন একটি যুদ্ধের নাম। 1900 বা 1900সে যুক্তরাষ্ট্র যুদ্ধ করেছিল এই রকম যুদ্ধের নামগুলো হচ্ছে ওয়ার্ল্ড ওয়ার 1, ওয়ার্ল্ড ওয়ার 2, কোরিয়ান ওয়ার, ভিয়েতনাম ওয়ার, গলফ ওয়ার। 1900সে যুক্তরাষ্ট্র এই যুদ্ধগুলো করেছিল। কোশ্চেন 79, হু ওয়াজ প্রেসিডেন্ট ডিউরিং ওয়ার্ল্ড ওয়ার 1? এই কোশ্চেনে জানতে চাওয়া হয়েছে বিশ্বযুদ্ধ 1-এর সময় কে প্রেসিডেন্ট ছিল যুক্তরাষ্ট্রের? আর এর উত্তর হচ্ছে উড্রো উইলসন। উড্রো উইলসন যুক্তরাষ্ট্রের বিশ্বযুদ্ধ 1-এর সময়
প্রেসিডেন্ট ছিল বা রাষ্ট্রপতি ছিল? কোশ্চেন্স 80, হু ওয়াজ প্রেসিডেন্ট ডিউরিং দ্য গ্রেট ডিপ্রেশন অ্যান্ড ওয়ার্ল্ড ওয়ার II? এই কোশ্চেনটিতে জানতে চাওয়া হয়েছে গ্রেট ডিপ্রেশন এবং ওয়ার্ল্ড ওয়ার II এর সময় কে প্রেসিডেন্ট ছিল যুক্তরাষ্ট্রের? এর উত্তরটি হচ্ছে ফ্র্যাঙ্কলিন রুজভেল্ট। ফ্র্যাঙ্কলিন রুজভেল্ট গ্রেট ডিপ্রেশন এবং বিশ্বযুদ্ধ II এর সময় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট ছিল। কোশ্চেন্স নাম্বার 81, হু ডিড দ্য ইউনাইটেড স্টেটস ফাইট ইন ওয়ার্ল্ড ওয়ার II? এই কোশ্চেনটিতে জানতে চাওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের সাথে বিশ্বযুদ্ধ II-তে কোন কোন দেশগুলো যুদ্ধ করেছিল? এর উত্তর হচ্ছে জাপান, জার্মানি এবং ইতালি। Questions 82, before he was president, Eisenhower was a general. What war was he in? এখানে জানতে চাওয়া হয়েছে আইজেনহাওয়ার একজন জেনারেল ছিলেন কোন যুদ্ধে প্রেসিডেন্ট হওয়ার আগে? এর উত্তর হচ্ছে ওয়ার্ল্ড ওয়ার II। বিশ্বযুদ্ধ II-তে আইজেনহাওয়ার একজন জেনারেল হিসেবে ছিলেন প্রেসিডেন্ট হওয়ার আগে। Questions 83, during the Cold War, what was the main concern of the United States? শীতল যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় উদ্বেগ কি ছিল? এখানে জানতে চাওয়া হয়েছে। আর এর উত্তর হচ্ছে কমিউনিজম বা সাম্যবাদ। সাম্যবাদ নিয়ে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় উদ্বেগ ছিল শীতল যুদ্ধ বা কোল্ড ওয়ারের সময়। Questions 84, what movement tried to end racial discrimination? এখানে জানতে চাওয়া হয়েছে জাতিগত বৈষম্য দূর করা হয়েছিল কোন আন্দোলনের মাধ্যমে? মোমেন্টের বাংলা অর্থ হচ্ছে আন্দোলন, আর এর উত্তর হচ্ছে সিভিল রাইটস মুভমেন্ট। নাগরিক অধিকার আন্দোলন করার মাধ্যমে জাতিগত বৈষম্য দূর করা হয়েছিল যুক্তরাষ্ট্রে। Questions number 85, what did মার্টিন লুথার কিং জুনিয়র ডু? এখানে জানতে চাওয়া হয়েছে মার্টিন লুথার কিং জুনিয়র কি করেছিল? এর উত্তর হচ্ছে ফাউট ফর সিভিল রাইটস। উনি যুদ্ধ করেছিল নাগরিকদের অধিকারের জন্য। নাম্বার 2-তে বলা হয়েছে ফাউট ফর ইকুয়ালিটি ফর অল আমেরিকানস। আমেরিকানস নাগরিকদের সাম্যের জন্য বা সমতার জন্য উনি যুদ্ধ করেছিল। আর এই দুটি কারণেই মার্টিন লুথার কিং জুনিয়র বিখ্যাত ছিল। Questions 86, what major event happened on September 11, 2001 in the United States? এখানে জানতে চাওয়া হয়েছে সেপ্টেম্বরের 11 তারিখ 2001 যুক্তরাষ্ট্রে কি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল? এর উত্তর হচ্ছে টেররিস্ট অ্যাটাক দ্য ইউনাইটেড স্টেটস। সন্ত্রাসবাদীরা আমেরিকায় আক্রমণ করেছিল সেপ্টেম্বরের 11 তারিখ 2001-এ। Questions number 87, name one American Indian tribe in the United States. এখানে জানতে চাওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের আমেরিকান ইন্ডিয়ান যে উপজাতিগুলো রয়েছে তাদের যে কোনো একটি নাম। এর উত্তরে 22টি উপজাতির নাম উল্লেখ করা আছে। আপনাকে এই 22টি থেকে যে কোনো একটি মনে রাখতে হবে এই কোশ্চেন্সের অ্যান্সারের জন্য। আপনাদের সুবিধার্থে আমি 10টি উপজাতিদের নাম বলছি। নাম্বার 1 চেরোকি, নাম্বার 2 নাভাজো, নাম্বার 3 সু, নাম্বার 4 চিপোয়া, নাম্বার 5 চকটো, নাম্বার 6 পাপলো, নাম্বার 7 সায়ান, নাম্বার 8 মাহিগান, নাম্বার 9 হিরোয়ান, নাম্বার 10 ব্ল্যাকফিট। এই 10টি থেকে যে কোনো একটি যদি আপনি মনে রাখেন আপনার এই কোশ্চেন্সের অ্যান্সার হয়ে যাচ্ছে। কোশ্চেন্স নাম্বার 88, নেম ওয়ান অফ দ্য 2 লার্জেস্ট রিভার্স ইন দ্য ইউনাইটেড স্টেটস। এখানে জানতে চাওয়া হয়েছে ইউনাইটেড স্টেটসের যে দুটি বড় নদী আছে তার যে কোনো একটির নাম। এর উত্তর হচ্ছে নাম্বার 1 মিজোরি, নাম্বার 2 মিসিসিপি। এই দুটি রিভারের নাম থেকে আপনাকে যে কোনো একটি মনে রাখতে হবে এই কোশ্চেন্সের জন্য। Questions 89, what ocean is on the west coast of the United States? এখানে জানতে চাওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে
কোন উপসাগরটি আছে? এর উত্তর হচ্ছে প্যাসিফিক ওশান। Questions 90. What ocean is on the east coast of the United States? এখানে জানতে চাওয়া হয়েছে ইউনাইটেড স্টেটসের বা আমেরিকার পূর্ব উপকূলে যে ওশান বা সমুদ্র রয়েছে তার নামটি জানতে চাওয়া হয়েছে এই কোশ্চেন্সটিতে। এর উত্তর হচ্ছে আমেরিকার পূর্ব উপকূলে অবস্থিত আটলান্টিক ওশান। Questions 91. Name one US territory. এই কোশ্চেন্সে জানতে চাওয়া হয়েছে ইউনাইটেড স্টেটসের একটি অঞ্চল বা টেরিটরির নাম। এর উত্তর হচ্ছে পুর্তো রিকো, ইউএস ভার্জিন আইল্যান্ডস, আমেরিকান সামোয়া, নর্দার্ন মারানা আইল্যান্ডস, গুয়াম। এই 5টি টেরিটরি থেকে যে কোনো একটি টেরিটরি বা অঞ্চলের নাম যদি আপনি মনে রাখেন তাহলে আপনার এই কোশ্চেন্সটির উত্তরটি হয়ে যাচ্ছে। Questions 92. Name one state that borders Canada. কানাডার সীমান্তে অবস্থিত এমন একটি রাষ্ট্র বা স্টেটের নাম এই কোশ্চেন্সটিতে জানতে চাওয়া হয়েছে। এর উত্তরে 13টি স্টেটের নাম রয়েছে, যে 13টি স্টেট কানাডার বর্ডারে অবস্থিত। এই 13টি স্টেট থেকে আপনাদের যে কোনো একটি স্টেটের নাম মনে রাখতে হবে এই কোশ্চেন্সের অ্যান্সারের জন্য, কারণ কোশ্চেন্সটিতে জানতে চাওয়া হয়েছে একটি স্টেটের নাম। নাম্বার 1-এ আছে মেইন, নাম্বার 2 নিউ হ্যাম্পশায়ার, নাম্বার 3 ভারমন্ট, নাম্বার 4 নিউ ইয়র্ক, নাম্বার 5 পেনসিলভেনিয়া, নাম্বার 6 ওহাইও, নাম্বার 7 মিশিগান, নাম্বার 8 মিনেসোটা, নাম্বার 9 নর্থ ডাকাটো, নাম্বার 10 মন্টানা, নাম্বার 11 আডাহো, নাম্বার 12 ওয়াশিংটন, নাম্বার 13 আলাস্কা। এই 13টা থেকে যে কোনো একটি নাম মনে রাখতে হবে যেটি কানাডার বর্ডারে অবস্থিত। কোশ্চেন্স নাম্বার 93। এই কোশ্চেনটিতে জানতে চাওয়া হয়েছে নেম ওয়ান স্টেট দ্যাট বর্ডার্স মেক্সিকো। মেক্সিকোর বর্ডারে অবস্থিত এমন একটি রাষ্ট্রের নাম বা স্টেটের নাম জানতে চাওয়া হয়েছে। নাম্বার 1 ক্যালিফোর্নিয়া, নাম্বার 2 অ্যারিজোনা, নাম্বার 3 নিউ মেক্সিকো, নাম্বার 4 টেক্সাস। এই 4টি স্টেট মেক্সিকোর বর্ডারে অবস্থিত এবং এই 4টি স্টেট থেকে এই কোশ্চেন্সটিতে যে কোনো একটি স্টেটের নাম জানতে চাওয়া হয়েছে যে স্টেটটি মেক্সিকোর বর্ডারে অবস্থিত। Questions 94. What is the capital of the United States? এখানে জানতে চাওয়া হয়েছে ইউনাইটেড স্টেটস বা যুক্তরাষ্ট্রের রাজধানীর নাম কি? এর উত্তর হচ্ছে ওয়াশিংটন ডিসি। ওয়াশিংটন ডিসি হচ্ছে যুক্তরাষ্ট্রের রাজধানী বা ক্যাপিটাল। Questions number 95. Where is the Statue of Liberty? Statue of Liberty কোথায় অবস্থিত? এর উত্তর হচ্ছে নিউ ইয়র্ক, লিবার্টি আইল্যান্ড। স্ট্যাচু অফ লিবার্টি নিউ ইয়র্কের লিবার্টি আইল্যান্ডে অবস্থিত। Questions number 96. Why does the flag have 13 steps? এখানে জানতে চাওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের পতাকাতে 13টি স্টেপস আছে কেন? এর উত্তর হচ্ছে বিকজ দেয়ার ওয়ার 13 অরিজিনাল কলোনিজ। এর বাংলা অর্থ হচ্ছে ইউনাইটেড স্টেটসের 13টি অরিজিনাল কলোনিজ ছিল, এই কারণে ফ্ল্যাগে 13টি স্টেপস রয়েছে। নাম্বার 2-তে বলা হয়েছে বিকজ দ্য স্টেপস রিপ্রেজেন্ট দ্য অরিজিনাল কলোনিজ। এর বাংলা অর্থ হচ্ছে এই 13টি অরিজিনাল কলোনিজ 13টি স্টেপসকে রিপ্রেজেন্ট করে থাকে। Why does the flag have 50 stars? এখানে জানতে চাওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের পতাকায় কেন 50টি তারা আছে? এর উত্তর হচ্ছে বিকজ দেয়ার ইজ 1 স্টার ফর ইচ স্টেট। প্রত্যেকটি রাষ্ট্রের জন্য একটি তারা আছে। বিকজ ইচ স্টার রিপ্রেজেন্টস এ স্টেট। এর কারণ হচ্ছে একটি তারা উপস্থাপন করে একটি রাষ্ট্রকে। বিকজ দেয়ার আর 50 স্টেটস। এর কারণ হচ্ছে 50টি রাষ্ট্র রয়েছে, তাই ইউনাইটেড স্টেটসের যে ফ্ল্যাগটি রয়েছে সেখানে 50টি তারা রয়েছে। Questions number 98.
হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ন্যাশনাল অ্যান্থাম? জাতীয় সঙ্গীতের নামটি জানতে চাওয়া হয়েছে এই কোশ্চেনটিতে। এর উত্তর হচ্ছে দ্য স্টার স্প্যাঙ্গেলড ব্যানার। এর বাংলা অর্থ হচ্ছে তারা খচিত ব্যানার। যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীতের নামটি হচ্ছে দ্য স্টার স্প্যাঙ্গেলড ব্যানার। কোশ্চেন নাম্বার 99, হোয়েন ডু উই সেলিব্রেট ইন্ডিপেন্ডেন্স ডে? আমরা কবে স্বাধীনতা দিবস উদযাপন করি? এখানে সেই তারিখটির নাম জানতে চাওয়া হয়েছে। এর উত্তর হচ্ছে জুলাই 4th। জুলাইয়ের 4 তারিখে। কোশ্চেন নাম্বার 100, নেম 2 ন্যাশনাল ইউএস হলিডেজ। এখানে জানতে চাওয়া হয়েছে জাতীয় 2টি হলিডেজের নাম। এর উত্তর হচ্ছে নিউ ইয়ার্স ডে। নাম্বার 2, মার্টিন লুথার কিং জুনিয়র ডে। নাম্বার 3, প্রেসিডেন্টস ডে। নাম্বার 4, মেমোরিয়াল ডে। নাম্বার 5, ইন্ডিপেন্ডেন্স ডে। নাম্বার 6, লেবার ডে। নাম্বার 7, কলম্বাস ডে। নাম্বার 8, ক্রিসমাস ডে। নাম্বার 9, থ্যাঙ্কসগিভিং ডে। নাম্বার 10, ব্যাটারিয়ান ডে। এই সবগুলো হলিডে থেকে যে কোনো 2টি হলিডের নাম আপনাকে মনে রাখতে হবে। আর 2টি নাম মনে রাখলেই কোশ্চেনটির অ্যান্সার হয়ে যাচ্ছে। ভিউয়ার্স, আপনাদের যদি এই 48 থেকে 100 পর্যন্ত কোশ্চেন্সগুলো নিয়ে কোনো ধরনের জিজ্ঞাসা বা কোশ্চেন্স থাকে, অবশ্যই আমার ভিডিও লিঙ্কের নিচে আমাকে কমেন্ট করুন বা ইনবক্স করুন। আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। গুড লাকস ফর ইয়োর টেস্ট। থ্যাংকস ফর ওয়াচিং মি। প্লিজ subscribe to my channel. Bye.